আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। রোহিঙ্গা ইস্যুতে যা বললেন মিয়ানমারের সেনাপ্রধান। আবেগতাড়িত হয়ে সংসদে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন নরেন্দ্র মোদি। নিষেধাজ্ঞা মানছে না মিয়ানমারের জনতা, পুলিশও বেপরোয়া। সংস্কার আসছে সৌদির বিচার ব্যবস্থায়। এবং সর্বশেষ থাকছে রুশ কূটনৈতিকদের বহিষ্কার করল 3 দেশ। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। রোহিঙ্গা ইস্যুতে যা বললেন মিয়ানমারের সেনাপ্রধান। সপ্তাহখানেক আগে মিয়ানমারের শীর্ষ নেতাদের আটক করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ফলে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। তবে মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লাইং অভ্যুত্থানের পরে টেলিভিশনে দেওয়া প্রথম ভাষণে নিয়ম মেনেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। সোমবার সিনিয়র জেনারেল হ্লাইং বলেন, তাদের জান্তা সরকার মিয়ানমারের চলমান পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আনবে না। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুসারে রোহিঙ্গা প্রত্যাবর্ষণও সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি। যদিও বক্তব্যে একবারও রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেননি মিয়ানমারের সেনাপ্রধান। তিনি বলেন, আমরা দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে বাংলাদেশ থেকে গৃহহীনদের ফেরত নেওয়া অব্যাহত রাখব। ভাষণে রোহিঙ্গা পুনর্বাসন ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের ভিতরে অস্থায়ী শিবিরগুলোতে যত বাস্তুচ্যুত লোকজন রয়েছে তাদের পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত থাকবে। মিয়ানমার সেনাপ্রধান বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে অবশ্য একটি শর্ত দিয়েছেন তিনি। বলেছেন, চুক্তি বাস্তবায়ন হবে যদি তা দেশের স্বার্থের পরিপন্থী না হয়। মিং অং হ্লাইং এর ভাষ্যমতে, বাস্তুচ্যুত ব্যক্তিদের মধ্যে যারা গ্রহণযোগ্য অর্থাৎ 1982 সালের নাগরিকত্ব অনুযায়ী তাদেরকেই ফেরার অনুমতি দেওয়া হবে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নায়ক সিনিয়র জেনারেল হ্লাইং এর ভাষণের পুরো বক্তব্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার। ভাষণের বেশিরভাগ জুড়েই সেনা অভ্যুত্থানের পক্ষে সাফাই গেয়েছেন তিনি। তার দাবি, মিয়ানমারের ডিফ্যাক্টো নেতা অং সান সুচি সম্প্রতি যে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তা মোটেও নিরপেক্ষ ছিল না। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছেন নির্বাচন কমিশনও। নতুন নির্বাচন কমিশন গঠন করে দ্রুত ফের নির্বাচনের মাধ্যমে জয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান। তিনি বলেন, দেশটিতে 2011 সাল পর্যন্ত 49 বছর ব্যাপী যে সেনা শাসন ছিল তা থেকে এবারের জান্তা সরকারের অধীনে সব কিছু ভিন্ন হবে। এ সময় মিয়ানমারের সত্যিকারের সুশৃঙ্খল গণতন্ত্র প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা হ্লাইং। আবেগতাড়িত হয়ে সংসদে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন নরেন্দ্র মোদি। বক্তব্য রাখতে গিয়ে তিনি আগেও আবেগতাড়িত হয়েছেন, কিন্তু বিরোধী দলের কোনো নেতার কথা বলতে গিয়ে সংসদে দাঁড়িয়ে এভাবে কাঁদতে দেখা যায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। রাজ্যসভার বিরোধী দলনেতা গোলাম নবী আজাদকে বিদায়ী ভাষণ জানাতে গিয়ে বারবার আবেগতাড়িত হয়ে পড়লেন মোদি। এমনকি বেশ কয়েক মুহূর্ত বাক্রুদ্ধ হয়ে পড়েন। মঙ্গলবার রাজ্যসভার চলতি অধিবেশনের শেষ দিন ছিল। একই সঙ্গে সংসদ হিসাবে মেয়াদ শেষ হয়েছে রাজ্যসভার বিরোধী দলনেতা গোলাম নবী আজাদের। দায়িত্বে থাকাকালীন বারবার নানা ইস্যুতে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন আজাদ। প্রধানমন্ত্রীকেও অতীতে নিশানা করেছেন তিনি। কিন্তু এ নিয়ে রাজনৈতিক তিক্ততা ভুলে কংগ্রেস সংসদের ভূয়সী প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। স্মৃতি হাতড়ে নরেন্দ্র মোদি বলেন, তিনি গুজরাটের প্রধানমন্ত্রী থাকাকালীন কাশ্মীর জঙ্গি আক্রমণে নিহত গুজরাতের বাসিন্দাদের দেহ ফেরানোর ব্যবস্থা করতে গভীর রাতে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন গোলাম আজাদ নবী। সেখান থেকেই ফোন করেছিলেন মোদিকে। প্রধানমন্ত্রী বলেন, সেদিন ওনার গলা শুনে মনে হচ্ছিল যেন পরিবারের কাউকে হারিয়েছেন। সেদিন ওনার কান্না যেন থামতে চাইছিল না।
এত রাতেও উনি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন। এই পর্যন্ত বলেই কেঁদে ফেলেন মোদি। নিজের কথাও শেষ করতে পারেননি তিনি। গোলাম নবী আজাদকে স্যালুটও করেন তিনি। মোদি বলেন, বিরোধী দলনেতা হিসাবে গোলাম নবী আজাদের স্থলাভিষিক্ত যিনি হবেন তার কাজটা কঠিন হতে চলেছে, কারণ আজাদ যেভাবে দায়িত্ব পালন করেছেন সেই জায়গা পূরণ করা মুশকিল। ক্ষমতা তো আসবে যাবে, কিন্তু কিভাবে তার ব্যবহার করতে হয় সেটা গোলাম নবী আজাদের থেকে শিখতে হয়। আপনি একজন প্রকৃত বন্ধু। নিষেধাজ্ঞা মানছে না মিয়ানমারের জনতা, পুলিশও বেপরোয়া। ক্ষমতা দখলকারী সেনা সরকার মিয়ানমারে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও তা উপেক্ষা করে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। টানা চতুর্থ দিনের মতো বিভিন্ন শহরে সমবেত হয়ে সেনা শাসনের প্রতিবাদ জানাচ্ছে তারা। তবে পুলিশও ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। মঙ্গলবার বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ওপর জলকামান প্রয়োগ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত 1 ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় 1 বছরের জরুরি অবস্থা। অপরদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সূচির সমর্থকেরা। এতে সামিল হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অব্যাহত রয়েছে বিভিন্ন আন্দোলন কর্মসূচি। বিক্ষোভ ঠেকাতে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পরবর্তীতে গত শনিবার ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তবুও ঠেকানো যাচ্ছে না আন্দোলন। মিয়ানমারের প্রধান 2 শহর ইয়াঙ্গুন ও মান্দালয়ে 5 জনের বেশি সমাগম নিষিদ্ধ করেছে সেনা সরকার। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে বহু বিক্ষোভকারী সেই হুঁশিয়ারি আমলে নিচ্ছে না। বাগো শহরে বিপুল সংখ্যক বিক্ষোভকারীর ওপর জল কামান প্রয়োগ করেছে পুলিশ। রাজধানী নেপিদোতেও জল কামান ব্যবহার হয়েছে। সেখানে বেশ কয়েকজনও আহত হয়েছে। এছাড়া ইনসেইন, মান্দালয়ের মতো অন্যান্য শহরগুলোতেও ক্রমেই ভিড় বাড়ছে বিক্ষুব্ধ জনতার। আন্দোলনে যোগ দেওয়া শিক্ষক থেইন উইন শেও বলেন, আমরা তাদের হুমকিতে ভীত নই, সে কারণেই বের হয়ে এসেছি। তাদের ভোট জালিয়াতির অজুহাত মানছি না। আমরা কোনো সেনা স্বৈরশাসন চাই না। গত সোমবার প্রথমবারের মতো রাজধানী নেপিদোতে বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করে পুলিশ। তারপরও বিক্ষোভ অব্যাহত রাখে সেখানকার জনতা। সংস্কার আসছে সৌদির বিচার ব্যবস্থায়। আধুনিকতার পথে নিয়ে আসতে ধারাবাহিক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার শুরু করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিচার ব্যবস্থার দক্ষতা ও অখণ্ডতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে ব্যাপক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সোমবার নতুন এক সেট খসড়া আইন অনুমোদনের পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই পদক্ষেপের মাধ্যমে লিখিত আইনের দিকে যাত্রা শুরু করবে সৌদি আরব। যুবরাজ সালমান বলেন, নতুন সংস্কার নতুন ধারার প্রতিনিধিত্ব করে। এর মাধ্যমে মামলার রীতি ও তদারকির পদ্ধতিগুলো নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। সোমবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ যুবরাজের উদ্ধৃতি দিয়ে বলেছে, পারিবারিক আইন, নাগরিক লেনদেনের আইন, বিবেচনামূলক নিষেধাজ্ঞা আইন ও সাক্ষ্য আইন, এই 4টি নতুন আইন বর্তমানে চূড়ান্ত করা হচ্ছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে এগুলো মন্ত্রিসভা ও প্রাসঙ্গিক সংস্থাগুলোর পাশাপাশি শুরা কাউন্সিলের কাছেও জমা দেওয়া হবে। সোমবার সৌদি আরবের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, শীর্ষ আন্তর্জাতিক মান ও অনুশীলন অনুযায়ী 4টি প্রধান ও মূল আইনের পরিষ্কার লিখিত ভাষ্য নির্ধারণের মানে হচ্ছে, সৌদি আরব আধুনিক বিশ্বের চাহিদা মেটাতে ইসলামিক শরিয়া নীতি মেনে অবশ্যই সমগ্র আইনের লিখিত ভাষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এখনও সৌদি আরবের কোনো লিখিত সমন্বিত আইন পদ্ধতি নেই। রক্ষণশীল দেশটিকে আধুনিকতার পথে নিয়ে আসতে ধারাবাহিক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার শুরু করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রুশ কূটনৈতিকদের বহিষ্কার করল 3 দেশ। পাল্টা পদক্ষেপ হিসাবে সোমবার রাশিয়ার কূটনৈতিককে বহিষ্কার করেছে পোল্যান্ড, জার্মানি ও সুইডেন। এর আগে
অনুমোদনহীন সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে এই 3 দেশের কূটনৈতিককে বহিষ্কার করেছিল রাশিয়া। এরপরই এইসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের স্ব টুইটার অ্যাকাউন্ট থেকে রুশ কূটনৈতিকদের বহিষ্কারের কথা জানায়। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে বলেন, আমরা রুশ দূতাবাস থেকে রাষ্ট্রদূতকে চলে যাওয়ার কথা বলেছি। কেবল দায়িত্ব পালনের কারণে সুইডিশ রাষ্ট্রদূতকে অপ্রত্যাশিতভাবে বহিষ্কারের এটি স্পষ্টই পাল্টা জবাব। এদিকে বহিষ্কারের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক বহিষ্কারের সিদ্ধান্ত অন্যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।